আজকে তাহলে ওকে আজকে তাহলে এরার কারেকশনস হওয়ার কথা। এরার কারেকশনস আমরা আগের দিনও করছিলাম। তো এরার কারেকশনস এর মধ্যে আমি তোমাদের বলছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর সিকোয়েন্স অফ টেন্সেস বা টেন্সেস এর ব্যাপারে মানে আলোচনা হচ্ছিল আর কি। এছাড়া মানে প্রিপোজিশন বলো বা অ্যাডভার্ব বলো ইত্যাদি এই সব জিনিসই তোমাদের মানে এরার কারেকশনের মধ্যে সবকিছুই ঢুকে যায়। হ্যাঁ, আমার মনে হয় এরার কারেকশনের ব্যাপারে এটাই বলছিলাম যে মানে আমাদের সবকিছুই এরার কারেকশনের ক্ষেত্রে চলে আসতে পারে। বাট হ্যাঁ, রিরাইটিং অফ সেন্টেন্সেস মানে যে রকমের যত রকমের সেন্টেন্সেস আছে সেগুলোর রিরাইটিং ইত্যাদি সেটার ব্যাপারে কিছু ইনফরমেশন আমরা আলোচনা করব। তো ফার্স্ট মানে আমাদের এটা জানতে হবে যে সেন্টেন্সেস এর রকম কতগুলো হয় আর কি, ঠিক আছে? তো আমি এখানে একটা তোমাদের ড্যাশবোর্ড বলে একটা জিনিস হয় সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোয়াইট বোর্ডিং বলে এটাকে। হুম, তোমরা কি অটোমেটিক্যালি কোনো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? মানে একটা আলাদা তোমাদের স্ক্রিন খুলেছে যেখানে কোনো সাদা একটা পেজ এসছে? স্যার প্লে স্টোরে চলে যাচ্ছে, প্লে স্টোর থেকে জ্যামবোর্ড বলে একটা অ্যাপ ডাউনলোড করতে বলছে, আচ্ছা, নাহলে তাহলে হবে না। ছেড়ে দাও, আমি আমি এটাকে শেয়ার করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে, আমি এখানে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি যে আহ, মানে সেন্টেন্স বলতে গেলে আমরা কি বুঝি। সেন্টেন্সের অনেক রকমের ফর্ম হয়, ঠিক আছে? তো এটা ধরো সেন্টেন্স হলো, তাহলে সেন্টেন্সের আমরা দুটো ভাবে ভাগ করতে পারি। প্রথম মানে এটা একটা স্টেপ আর কি, ঠিক আছে? এটা একটাকে আমরা বলতে পারি স্ট্রাকচারাল, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রাকচারাল আর আরেকটা হচ্ছে সেম্যান্টিক, বা এটাকে বলা হবে মিনিং ওয়াইজ। মানে মিনিং এর ক্ষেত্রে দেখতে গেলে কি, তার মানে সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বা দুটো ভাবে আমরা সেন্টেন্সের বিভিন্ন রূপ দেখতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে সেম্যান্টিক বা মিনিং ওয়াইজ। এবার এই স্ট্রাকচারালের মধ্যে কি কি থাকতে পারে? স্ট্রাকচারালের মধ্যে এইগুলো থাকতে পারে: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো তোমরা অলরেডি জানো, এগুলোর ব্যাপারে তোমরা দেখেছো শুনেছো। আর সেম্যান্টিক সেম্যান্টিকের আন্ডারে যদি দেখতে হয়, মিনিট, সেম্যান্টিকের আন্ডারে যদি দেখতে হয় তাহলে আমরা এরকম দেখতে পারি। পজিটিভ একটা, আর একটা হতে পারে নেগেটিভ, সরি, নেগেটিভ। ওকে, এবার এই পজিটিভ আর নেগেটিভ দুটোই দুটোরই অনেকগুলো ভাগ হতে পারে, যেগুলো শুরু হচ্ছে তোমার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ,
exclamatory, interrogatory, um, optative, ওকে, এইগুলো মানে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটরি, অপটেটিভ, এগুলো সবই তোমার পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, কিন্তু এই সবগুলোই ডিপেন্ড করছে হচ্ছে তোমার সেম্যান্টিক বা মিনিং। সেম্যান্টিক কথাটার মানেটা হচ্ছে মিনিং। মিনিং ওয়াইজ এত ধরনের সেন্টেন্স হতে পারে, আবার সেন্টেন্সের স্ট্রাকচারালি দেখতে গেলে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো করতে পারি। তার তার মানে প্রত্যেকটাই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটরি, অপটেটিভ, পজিটিভ, নেগেটিভ সবই কিন্তু সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো সব হতে পারে। ঠিক আছে, তো সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, পজিটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটরি, অপটেটিভ থেকে অন্য কোনো একটা জিনিস, প্রত্যেকটা চেঞ্জই কিন্তু আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আমরা মানে আমাদের কোয়েশ্চেন্সগুলো এরকমভাবেই আসবে যে আমাদের কিছু সেন্টেন্সেস দেওয়া থাকবে, সেখানে মানে ডাইরেকশন দেওয়া থাকবে ব্র্যাকেটে যে কি করতে হবে ওটাকে নিয়ে, আর আমাদেরকে সেইটাই পরীক্ষার খাতায় করতে হবে। ধরো টিপিক্যাল এক্সাম্পলস এরকম থাকবে, এক নম্বর একটা প্রশ্ন আসলো, ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, নাম্বার ওয়ান একটা সেন্টেন্স থাকলো, রাম অ্যান্ড শ্যাম প্লে ক্রিকেট। ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এবার এটাকে তোমাকে বললো যে এটা 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 কোন ধরনের সেন্টেন্স, জিজ্ঞেস করলো হোয়াট কাইন্ড অফ আ সেন্টেন্স ইজ ইট, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার দেও, আবার অনেক সময় রিকোয়েস্ট করাও ইম্পারেটিভ সেন্টেন্সেসের একটা পার্ট। মানে অর্ডার এবং রিকোয়েস্ট দুটোই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মানে ভেতরে, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এটা হয় যে রাম অ্যান্ড শ্যাম আর আর প্লে ক্রিকেট, বা রাম অ্যান্ড শ্যাম আর প্লেইং ক্রিকেট। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ করতে গেলে আমি এটাকে দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে অর্ডার দিতে পারি আর একটা হচ্ছে রিকোয়েস্ট করতে পারি। তো কেউ বলো যে এই রাম অ্যান্ড শ্যাম প্লে ক্রিকেট বা রাম অ্যান্ড শ্যাম আর প্লেইং ক্রিকেট, এইটার এটার মানে সলিউশনটা কি হবে? অঙ্কিতা বলো সলিউশন। স্যার এটা ফার্স্ট একটা বলে দিন, তারপরে বলছি। এগুলো তোমরা তো আগেও আমাকে করেছো, অর্ডার আমার দেওয়া হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমার মাথায় আসছে না এখন, আমি ভুলে গেছি। মাথায় আসছে না? আচ্ছা ঠিক আছে, ভালো করে ডাকো, চলে আসবে। অন্য কেউ ট্রাই করবে কি? প্রথমে এটা বলো যে এই যে সেন্টেন্সটা আমি মেসেজে লিখলাম, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা। সৃজিতা, সৃজিতা বলো সেন্টেন্সটা ঠিক আছে যেটা লিখলাম মেসেজে? ঠিকই আছে। ঠিক আছে, ওকে। সাথী? না স্যার, ঠিক নেই মনে হচ্ছে। ঠিক নেই? অন্য কার কি মনে হচ্ছে ঠিক আছে, ঠিক নেই? যদি ঠিক মনে হয়, যাদের ঠিক মনে হচ্ছে তারা লেখো কারেক্ট, আর যাদের মনে হচ্ছে ইনকারেক্ট তারা ইনকারেক্ট লেখো।
বক্সে লেখো, মানে মেসেজের বক্সে কারেক্ট অথবা ইনকারেক্ট। সৃজিতার মনে হলো ঠিক আছে, সাথীর মনে হলো ঠিক নেই, বাকিরা বলো। পল্লবী বলছে ইনকারেক্ট। বাকিরা ডিসিশন নিতে পারছো না, না শুনছো না যে কি হচ্ছে না হচ্ছে? সৈকত? ভুল বটে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে পল্লবী, তুমি তো বললে। অঙ্কিতা বলছে ঠিক আছে। সৈকত? কারেক্ট, ওকে। আর কে আছে? ফাতেমা, শিল্পা, আলাদা আলাদা করে ডাকতে হচ্ছে কেন? কারেক্ট বানানটা কি কারেক্ট আছে ফাতেমা? ফাতেমা, হুম, কারেক্ট বানান কি হবে? কারেক্টের বানানটা ঠিক করে দাও। আচ্ছা, যারা বলছো ইনকারেক্ট, রাইট, দ্যাট ইজ দ্য কারেক্ট, তাহলে তো তুমি ঠিক আছে কেন বলছো? পল্লবী বলছে ইনকারেক্ট, আর সাথীও বলছে যে ইনকারেক্ট। কেন সাথী ইনকারেক্ট কেন? আচ্ছা, ভুল করে হয়েছে। ইনকারেক্ট কেন? প্লে হবে কেন? মানে অঙ্কিতা বলছে প্লে হবে, কিন্তু আমি লিখেছি প্লেজ হবে। সাথী? স্যার আচ্ছা ক্রিকেটটা তো বলো, স্যার পল্লবী যদি বলো। হ্যাঁ, ক্রিকেটটাকে মেন বলা হয় তো ক্রিকেটটা তো রাম স্যাম দুজন একই সাথে খেলছে, একটাই জিনিস ক্রিকেটটা খেলছে তো ক্রিকেটটা কি সাবজেক্ট? না, রাম স্যাম সাবজেক্ট হচ্ছে। তাহলে রাম আর শ্যাম একই? দো জান এক না দিল নাকি সব বলে না? না 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 না। তাহলে দুটো সাবজেক্ট রয়েছে, প্লুরাল রয়েছে, তাহলে ভার্ব প্লুরাল হবে। এস আমি বলেছিলাম সিঙ্গুলার কে সিগনিফাই করে, সিম্পল হ্যাঁ, প্রেজেন্ট থার্ড টেন্স। পারসন সিঙ্গুলার থাকলে তাহলে এস হবে। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল হয়ে গেছে, তাই জন্য হ্যাঁ ওটা ভার্বটাও প্লুরাল হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এনিওয়ে, হ্যাঁ। যেটার জন্য এটা করা আর কি, সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা আমি মেসেজে লিখলাম, রাম অ্যান্ড শ্যাম প্লেজ ক্রিকেট। সৈকত, এটা কোন ফর্মে রয়েছে? মানে তোমার অ্যাসার্টিভ না ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটরি, অপটেটিভ, কোনটা? রাম অ্যান্ড শ্যাম প্লে ক্রিকেট, মানে প্লে ক্রিকেট হবে অ্যাকচুয়ালি। কোন ফর্মে রয়েছে, কোন সেন্টেন্সের সেমান্টিক ভাবে দেখতে গেলে কোন ফরম্যাটে রয়েছে? স্যার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, ভেরি গুড। এবার এটাকে ইন্টারোগেটিভ, এটাকে ইম্পারেটিভ করো। সৈকত? স্যার ডাজ রাম অ্যান্ড স্যাম প্লে ক্রিকেট? লাস্টে কি কোয়েশ্চেন মার্ক হবে তাহলে? হ্যাঁ স্যার। তাহলে ইম্পারেটিভ হলো কি করে? তো না ইন্টারোগেটরি না হয়ে স্যার, গেল। ভুল বললাম স্যার, ভুল। এটাকে দুটো ভাবে করা যেতে পারে। এক হচ্ছে আই অর্ডার রাম অ্যান্ড শ্যাম টু প্লে ক্রিকেট, আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? বা কনটেক্সটের ভিত্তিতে বুঝতে হবে যে কেউ ওদেরকে অলরেডি অর্ডার দিয়েছে কিনা। রাম অ্যান্ড শ্যাম, কমা,
দেখো কমার ভ্যালুটা, কমা প্লে ক্রিকেট, মানে কেউ ওদেরকে অর্ডার দিচ্ছে, রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট, রাম এন্ড শ্যাম ক্রিকেট খেলো। ঠিক আছে, তোমাদের যেমন আমি বলি না যে এটা রেজিস্টারটা নিয়ে এসো বা চকটা নিয়ে এসো বা কথা বলো না বা কথা বলো, তো ওখানে আমরা কমা ওইভাবে তো ফলো করি না, কিন্তু আমরা একটা পজ দিই। ঠিক আছে, তো পজটা দিলে ভার্বালি বুঝতে পারবে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, কারণ একটা কমা পড়ে যাচ্ছে, রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট। আর না হলে আমি বলবো রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট। ঠিক আছে, তো এখানে কমা যদি দিয়ে দিই তাহলে এটা অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে। বা যদি আমি বলি যে আই অর্ডার রাম এন্ড শ্যাম টু প্লে ক্রিকেট, বা রিকোয়েস্টও হয়, ইম্পারেটিভ দিয়ে রিকোয়েস্টও হয়, তো আমি রিকোয়েস্ট করতে পারি আই রিকোয়েস্ট রাম এন্ড শ্যাম টু প্লে ক্রিকেট। ঠিক আছে, তো এই শব্দগুলো অর্ডার, রিকোয়েস্ট, এগুলোকে যদি আমি অ্যাড করে দিই এই সেন্টেন্সটার সাথে, তাহলে এটা ইম্পারেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর অলরেডি সৈকত আমাদেরকে দেখালো যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ডাজ রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট? রাম এন্ড শ্যাম কি ক্রিকেট খেলে? আবার এই ডাজ দিয়ে স্যার মনে আমার একটা পড়লো, কোশ্চেন আছে এখানে। বলো। স্যার এখানে যদি সামওয়ান রিকোয়েস্ট করা হয় বা আই রিকোয়েস্ট করা হয়, তাহলে কি রাম অ্যান্ড স্যামটা কি দ্বিতীয় লাইন, এবং যখন আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করছি সেখানে কি দেম বসানো যাবে নামগুলোর পরিবর্তে? কি বুঝলাম না, আবার একবার বলো। আই রিকোয়েস্ট, যখন আই রিকোয়েস্ট বা সামওয়ান রিকোয়েস্ট যখন আমরা করছি, হ্যাঁ তখন হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্স মানে ইম্পারেটিভ যেটাতে করছি আমরা, সেখানে হ্যাঁ। রাম অ্যান্ড স্যামের বদলে কি দেম করা যাবে? আই রিকোয়েস্ট দেম না, তুমি কোনো সেন্টেন্সের পার্টিকেল চেঞ্জ করতে পারবে না, কারণ দেম বলতে কি বোঝানো যাবে? কিছুই তো বোঝানো যাবে না, তাই না? তোমাকে সেন্টেন্সের সবকটা ওয়ার্ড ইনট্যাক্ট রেখেই কাজটা করতে হবে। হুম, ওকে স্যার। হ্যাঁ, তবে ইনস্ট্রাকশন যদি থাকে এরকম কিছু যে তুমি চেঞ্জ করতে পারো, অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ডু নট চেঞ্জ এনি ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। ঠিক আছে, ইউ ক্যান অ্যাড ওয়ার্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য সাবজেক্ট অর ইউ ক্যানট চেঞ্জ দ্য অবজেক্ট। ঠিক আছে, এরকম অনেক সময় বলা থাকে। সেন্টেন্সটা এরকম দেওয়া থাকবে, তোমাকে বলা হবে যে চেঞ্জ ইট ইনটু ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যেটা আমার মনে পড়লো এই যে ডাজ কথাটাকে নিয়ে, ধরো এই সেন্টেন্সটা যদি আমি লিখি, হুম, এই সেন্টেন্সটায় বলো কোনো ভুল আছে কিনা। সৃজিতা বলো আগে, তারপরে সাথী বলবে। ভুল আছে। ভুল আছে, ওকে। সাথী? হ্যাঁ স্যার, ভুল আছে। ওকে। শিল্পা? ভুল আছে। ভুল আছে, তুমি আমাকে জিজ্ঞেস করছো না বলছো? বলছি। বলছো, আচ্ছা শুনলাম। বাকিরা? সৃজিতা, সাথী, শিল্পা তিনজনই বলেছে ভুল, অঙ্কিতাও বলছে ভুল। পল্লবী কি বলছে? পল্লবী, সৈকত? ভুল কি অঙ্কিতা? ডাজ আছে আবার প্লেজ আছে। তাহলে কি হবে? প্লে। ডাজ প্লে, রাইম প্লে। রাইট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, প্লে হবে, কারণ যদি একটা সেন্টেন্সে আমরা দেখি যে ডাজ কথাটাকে ব্যবহার করা হচ্ছে,
তাহলে ওই সেন্টেন্সে আবার আরেকটা এস আমরা ব্যবহার করব না, অথচ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই সেন্টেন্সটা কিন্তু ডাজ রহিম প্লে ক্রিকেট এভরিডে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা মেইন ভার্বের সাথে একটা এস যোগ করব, কিন্তু এইখানে টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এইখানে এই এসটা আর হবে না, কারণ ডাজ কথাটা দিয়ে অলরেডি আমরা ওই এস এর কাজটা করে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে? যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো, আমি আবার বলবো। তাহলে বুঝেছো তাই তো? যদি না বুঝে থাকো তাহলে বলবে। ওকে, তো আমরা এই যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটরি, ইন্টারোগেটরি থেকে অবজেক্টিভ, আবার এটাও পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করব তত ক্লিয়ার আমাদের কাছে এটা হবে যে অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ কিভাবে যেতে পারি। যেটা আমি বললাম যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ যাওয়ার খুব সহজ উপায় হচ্ছে রিকোয়েস্ট অথবা অর্ডার, এটাকে অ্যাড করা, ঠিক আছে? এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটরি জাস্ট যে এক্সক্লেমেশনটা আছে সেটাকে সরিয়ে কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। কোয়েশ্চেন মার্ক হওয়াটাই শুধু নয়, আমাদেরকে একটা কোয়েশ্চেন ওয়ার্ড ইন্টারোগেটরি সেন্টেন্সে অ্যাড করতে হবে। যেমন এইখানে অলরেডি আমরা একটা দেখলাম এক্সাম্পল, এই যে এই এক্সাম্পলটা কোথায় গেল, রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট, সেটার জায়গায় ডাজ রাম এন্ড শ্যাম প্লে ক্রিকেট, এটা আমরা করে দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম এন্ডে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সেন্টেন্সের প্রথমে এই ডাজ, ডু, মানে সিঙ্গুলার থাকলে ডাজ, প্লুরাল থাকলে ডু, এগুলো করে আমাদেরকে বা WH কোনো কোয়েশ্চেন লাগিয়ে, ধরো এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মাই নেম ইজ প্রীতেশ, ঠিক আছে? ওকে, তো মাই নেম ইজ প্রীতেশকে তোমরা কিভাবে, আচ্ছা ফাতেমা বলছি আবার, ওই ডাজ আর ডু এর ব্যাপারটা, তাই তো? দেখো ফাতেমা, যদি একটা স্যার ওটা নয়, আপনি আগে যেটা একটা বললেন না, ওই সিম্পল প্রেজেন্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওখানটা বলছিলাম একবার। হ্যাঁ, ওটা মানে বলতে আমরা ক্লাসে শিখছিলাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা মেইন ভার্বের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে এস অ্যাড করি, তাই তো? এটা ক্লিয়ার তো তোমার কাছে ফাতেমা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়ে গেল, আমাদেরকে একটা ডাজ, একটা বি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হলো ডাজ, ঠিক আছে? ডাজটা যেই ব্যবহার করলাম তখনই কিন্তু সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার ছিল, আমরা কিন্তু মেইন ভার্বের সঙ্গে এস অ্যাড করতে পারলাম না, কারণ ডাজটা এসে ওই এস এর জায়গাটা নিয়ে নিল। এটাই বলছিলাম, বুঝতে পারলে ফাতেমা? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, এবার এটাকে যত প্র্যাকটিস করবে ততটা জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার এটা বলছি যে মাই নেম ইজ প্রীতেশ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এটাকে ইন্টারোগেটিভে কেউ করো, কি কি ওয়ার্ড লাগাবে সবথেকে প্রথমে? খুব সহজ, সৃজিতা, দিশা কোনারের লাইট চলে এসছে, কারেন্ট চলে এসছে, বলো সৃজিতা বলো। মাই নেম ইজ প্রীতেশ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে তুমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করবে?
कैसे करेंगे रे बाबा? বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? কি বুঝতে পারছি একটু বলো। একটু ভেবে বলছি, দাঁড়ান। ভাবো ভাবো, জোরে জোরে ভাবো। অঙ্কিতা, আরে খুব, ইজ মাই নেম প্রীতেশ। আমি ভুলে গেছি, আমার নাম আমি নিজেই ভুলে গেছি। Yeah, that is a way in which I can change this assertive sentence into uh, an interrogative sentence. ঠিক আছে, এখানে তুমি মানে তুমি একদম স্ট্রিক্টলি কি বলবো, সেমান্টিক্সটাকে ঠিক রেখে করছো, বাট আমি এটাও করতে পারি, হোয়াট, সরি, হোয়াট হোয়াট, ইউ, হ্যাঁ, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তার উত্তরে তো আমি এটাই দেবো না, মাই নেম ইজ প্রীতেশ বা মাই নেম ইজ যা হোক, মানে যেটা আর কি আমার নাম। তবে হ্যাঁ, ইজ ইয়োর নেম না, হ্যাঁ হ্যাঁ, ইজ ইয়োর নেম প্রীতেশ, এটাও ঠিক আছে। ওই আমি ভাবছিলাম ইজ মাই নেম প্রীতেশ, আমি ইয়োরটাকে খেয়াল করিনি। তো কেউ অলরেডি আমার নাম জানে, কিন্তু পল্লবী এইখানে একটা গন্ডগোল করেছো। কি গন্ডগোল পল্লবী নিজেই বলো। হ্যাঁ আমি আমি বলছি আমার নাম, না না, তুমি বলছো তোমার নাম, মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো ইজ ইওর নেম প্রীতেশ, তখন আমি বলছি ইয়েস মাই নেম ইজ প্রীতেশ। হ্যাঁ তাহলে গন্ডগোলটা কি করেছো? ভুল হয়েছে এখানে কিছু একটা। আর কেউ বলবে না। ভাবতে গন্ডগোল হয়েছে না, ভাব তো ঠিকই আছে। তাহলে তাহলে দেখো ভালো করে কি লিখেছো। অন্য কেউ বুঝতে পারলে হাত তোলো। অঙ্কিতা বুঝে গেছে। কোশ্চেন মার্ক, হ্যাঁ, কোশ্চেন মার্ক না, তো কোশ্চেন কোশ্চেন মার্ক মার্ক রয়েছে তো। দিয়েছি। আর তাহলে কে বুঝেছে? হাত তোলো। নেমের সাথে স্যার হ্যাঁ, এস যোগ হবে? কিসের সাথে? নেম, গয়াকার মাথায় এক ঠাস করে একটা চাটি না মারো। না না, সব গোলমোল হয়ে গেছে, দাঁড়ান স্যার। চিটিয়ার কোথায় অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা সৈকত বলো, কি গন্ডগোল করেছে পল্লবী? স্যার পিটা বড় হাতের হবে। পিটা বড় হাতের হবে, ক্যাপিটালাইজেশনে গন্ডগোল করেছো। প্রপার নেম সবসময় ক্যাপসে হবে, ঠিক আছে? চক্ষু ছানা বড় হয়ে গেছে। ওকে, হাত নামিয়ে নাও সৈকত। ওকে, তো আমরা সব কিছুতেই কিন্তু আমরা দেখার চেষ্টা করব যে আমরা কিছু ভুল করছি কিনা, ঠিক আছে? তো ইজ ইওর নেম প্রীতেশ, হোয়াট ইজ ইওর নেম, এগুলো ইজ, হোয়াট, ডাজ, এইগুলো দিয়ে যখন আমরা একটা সেন্টেন্স শুরু করব, তখন আমরা সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে আমরা ইয়ের মধ্যে, মানে ইন্টারোগেটিভের মধ্যে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? এক্সক্লেমেটরিও সেইভাবেই করা যেতে পারে। এক্সক্লেমেটরি মানেটা কি? শিল্পা তো চলে গেছে। দিশা বলো, এক্সক্লেমেটরি মানে কি? স্যার বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য, হ্যাঁ, একটা উদাহরণ দাও বিস্ময়সূচক বাক্যের। ওয়াও, দিস ইজ এ নাইস প্লেস। ওকে, ওয়াও, লুকিং লাইক আ ওয়াও, ওয়াও দিস ইজ এ নাইস প্লেস, ঠিক আছে? বা আমরা ওয়াও এর পরেও এক্সক্লেমেশন দিতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা এন্ডে এক্সক্লেমেশন ইচ্ছা করে দিচ্ছি যাতে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়। ওয়াও দিস ইজ আ নাইস প্লেস, আমাদের বিস্ময় হয়েছে কোনো একটা জিনিসকে দেখে, সেখানে আমরা ওটাকে এইভাবে বলছি, ঠিক আছে? এবার এইটাকে আমরা অ্যাসার্টিভে যদি চেঞ্জ করতে চাই, দিশা কিভাবে করব? দিস ইজ রিয়েলি এ নাইস প্লেস। শুধু এটাও বলতে পারি দিস ইজ এ নাইস প্লেস, ফুল স্টপ, এক্সক্লেমেশনের জায়গায় ফুল স্টপ, ঠিক আছে? আর যে কোনো বিস্ময়সূচক শব্দ, ওয়াও, আহ, ও, এগুলোকে যদি আমরা সরিয়ে দিই, তাহলেই ওগুলো কি হয়ে যাবে, তোমার এক্সক্লেমেশনটা চলে যাবে, ঠিক আছে?
তো এইভাবে এইগুলোকে আমরা করতে পারি। এবার পুরোটাই ডিপেন্ড করছে যে তোমরা এক্সারসাইজটা করছো কিনা তোমরা। হ্যাঁ, দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, হতে পারে ফুল স্টপটা দাওনি ফাতেমা। তো এইভাবে আমরা এগুলোকে করতে পারি। আরে ফুল স্টপ দিতে মানে তুমি এটাকে এক্সক্লেমেটরি দেখাতে চাইছো তাহলে এক্সক্লেমেশন দেবে, যদি এটাকে অ্যাসার্টিভ দেখাতে চাও তাহলে ফুল স্টপ দেবে। আর অপটেটিভ মানে হচ্ছে উইশ করা, কিছু একটা উইশ করছি আমি। আই এম উইশিং ফর সামথিং। আই উইশ আই ওয়্যার আ বার্ড। আমি উইশ করছি যে আমি যদি একটা পাখি হতাম। আই অ্যাম আ বার্ড নয়, আই ওয়্যার আ বার্ড। দেখো এই সেন্টেন্সটা, আই উইশ আই ওয়্যার এ বার্ড। এই সেন্টেন্সটা তোমরা আগেও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় লক্ষ্য করেছো, দেখেছো, যেখানে আই এর সাথে অ্যাম বা ওয়াজ না ব্যবহার হয়ে ওয়্যার ব্যবহার হয়েছে। এরকম সেন্টেন্স কি দেখেছো আগে? এটা কিন্তু ভুল নয় সেন্টেন্সটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আছে, হ্যাঁ রাইট। এটা একটা কেসের মধ্যেও পড়ে, এটা হচ্ছে সাবজাংটিভ কেস। সাবজাংটিভ কেস হচ্ছে এমন একটা কেস যেখানে আমরা কিছু একটা উইশ করি, আমরা কিছু একটা ভাবি যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই হলো, এই হতে পারতো, ওই হতে পারতো, ঠিক আছে? এরকম ধরনের আমরা ইয়ে করি, মানে উইশ করি। আই উইশ আই ওয়্যার আ বার্ড, আই উইশ আই ওয়্যার ইন সুইজারল্যান্ড, আই উইশ ইট ওয়্যার মোর কোল্ড। এরকম ধরনের যে কথাগুলো সবকিছুই হচ্ছে অপটেটিভের মধ্যে চলে আসে। বা উইশটা এরকমও করতে পারি আমরা, মে গড ব্লেস ইউ, এটাও অপটেটিভের মধ্যে আসে, মে গড ব্লেস ইউ, ঠিক আছে? এরকম ধরনের যে সেন্টেন্সেস গুলো আছে সেখানে আমরা অপটেটিভ কেসটা ব্যবহার করি। ওকে, এবার আসি, যদি আমরা সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স, এটাও একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, তবে এটার সামান্য কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করতে পারি। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনটা হচ্ছে, বা সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো, যে সিম্পল সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেটার মধ্যে একটাই মেইন ভার্ব আছে এবং একটাই সাবজেক্ট এবং একটাই অবজেক্ট সাধারণত আছে। মানে একটা সাবজেক্ট একটা অবজেক্ট বলতে ওই কনজাংশন দিয়ে নয়, মানে সেন্টেন্সে দেখা যাচ্ছে যে দুটো আলাদা আলাদা সাবজেক্ট দুটো আলাদা আলাদা কাজ করছে, এরকম যেন সাবজেক্ট না থাকে। তবে মূল জিনিসটা হচ্ছে যে আমরা সিম্পল সেন্টেন্সে দেখব যে একটাই মেইন ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে একটাই মেইন ভার্ব আছে কিনা। যেমন ধরো এই যেটা আগেও আমরা আলোচনা করলাম, ধরো সীতা প্লেজ ফুটবল, সীতা ফুটবল খেলে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটাই মেইন ভার্ব আছে, প্লেজ, ঠিক আছে? কিন্তু যদি আমি এরকম লিখি, সীতা অ্যান্ড গীতা প্লে ফুটবল, তাহলেও এটা সিম্পল সেন্টেন্স। যদিও দুটো আলাদা আলাদা সাবজেক্ট আছে, কিন্তু ওরা কাজটা একই করছে, আলাদা আলাদা কোনো কাজ করছে না, রাইট? কিন্তু যদি এরকম লিখি, সীতা অ্যান্ড গীতা প্লে ফুটবল বাট রাম অ্যান্ড শ্যাম কুক ডিনার, জেন্ডার চেঞ্জ হয়ে গেল, জেন্ডারের রোলস গুলো রিভার্স হয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? সৈকত বলো। সীতা এন্ড গীতা প্লে ফুটবল, কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? এবার থেকে পল্লবীর নাম সৈকত, তো দুজনেই পাল, অসুবিধা কিছু নেই। তো কি পল্লবী কি বলছে? না স্যার, কম্পাউন্ড নয়। না স্যার, আমার নাম সৈকত হবে কেন?
হ্যাঁ, তো তুমি সৈকতের জায়গায় বলে দিলে কেন? না, ও আপনি বলার আগে আমি টাইপ করে দিয়েছিলাম, ও দিয়ে আচ্ছা আচ্ছা, পাঠিয়ে। ঠিক আছে, ওকে। তো কম্পাউন্ড সেন্টেন্সের আমরা কি করে বুঝলাম যে এখানে একটা বাট আছে, একটা কনজাংশন আছে। এরকমই অ্যান্ড যদি থাকতো, অলদো থাকতো, দো থাকতো, হাউএভার থাকতো, মোরওভার থাকতো, এরকম ধরনের কিছু কিছু কনজাংশন দিয়ে আমরা দেখো দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে অ্যাড করে দিচ্ছি। এইখানে প্লে বলে একটা মেন ভার্ব আছে, আবার কুক বলে আর একটা মেন ভার্ব আছে, ঠিক আছে? তাই জন্য এইটা আর সিম্পল সেন্টেন্স রইল না। কিন্তু যদি আমি এখানে বলতাম সীতা কমা গীতা কমা রাম অ্যান্ড শ্যাম প্লে ফুটবল, চারটে আলাদা আলাদা ব্যক্তি কিন্তু কাজ একই হচ্ছে, সেক্ষেত্রে সেটাও কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যেই সেটা পড়বে। ঠিক আছে? এই জিনিসটা কারোর বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো, এই কনসেপ্টটা। ওকে, যদি অসুবিধে না থাকে তাহলে আমি করছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেটার মধ্যে একটা মেন ভার্ব থাকবে, ঠিক আছে? একটাই মেন ভার্ব থাকবে এবং ওই দুটো মেন ভার্বকে একটা কনজাংশন দিয়ে অ্যাড করা হবে। কোনো কোনো সময় কনজাংশন না হয়ে কোনো রিলেটিভ, না রিলেটিভ ক্লজ দিয়ে নয়, বাট কোনো কোনো সময় কমা দিয়েও সেটা হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে বা তোমাদের লেভেলে তোমাদের অ্যান্ড, বাট, অলদো, হাউএভার, মোরওভার, সিন্স, এরকম না সিন্স নয়, সিন্সটা অন্যরই হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তো এই ধরনের শব্দগুলো দিয়ে মানে কনজাংশনস দিয়ে যখন দুটো সেন্টেন্সকে অ্যাড করা হবে তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হবে। এবার কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানে একটা মেইন ভার্ব, একটা মেইন ক্লজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এবার ক্লজ মানে কে বলতে পারবে ক্লজ মানে কি? সেন্টা ক্লজ, ফাতেমা, ক্লজ মানে? ক্লজ মানে কি বলবো, মানে না কি বলতে, কি বলবো? তুমি যেটা বলতে চাও সেটাই বলো। ক্লজ একটা তো ভার্বের মধ্যেই পড়ছে। মানে ভার্বের একটা মধ্যে ক্লজে পড়ছে। একটা, মানে একটা ক্লজে একটা সাবজেক্ট থাকবে, তার একটা ভার্ব থাকবে, মানে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ওকে। মানে একটা ক্লজ না হলে তো বাক্য তৈরি হবে না। হ্যাঁ, মানে হ্যাঁ, একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকতে পারে। হ্যাঁ। দেন উম, উম, আর কেউ বলবে ক্লজ মানে কি? স্যার, ক্লজ মানে কোনো কিছু শর্ত বা ধারা এরকম টাইপ কিছু সেটা বোঝাচ্ছে। আর একটা মানে, বাট গ্রামারের দিক থেকে দেখতে গেলে ক্লজ কথাটার কি মানে? ওই তো সাজানোর যে ধারা, মানে শর্তগুলো হয়, এক একটা নিয়ম, এগুলোকে কি ক্লজ বলছে? প্রিন্সিপাল ক্লজ তাহলে মানে কি? স্যার ওয়ার্ড দুটোকে মানে কি কি সেপারেট করছে এরকম কিছু? ওয়ার্ড দুটোকে সেপারেট করছে? কোন ওয়ার্ড দুটোকে? সেপারেট করছে আর্টিকেল ডকুমেন্ট যেমন করে, হ্যাঁ, কি আবার বলো? মানে কম্পাউন্ড কমপ্লেক্স যেমন সেই হোয়েন, তারপর হু, ওইভাবে যেগুলোকে সেপারেট করে ওইগুলো কি? তো ওয়েন আর হু কি ক্লজ? না না। ওগুলো তো ওয়ার্ডস। দেখো, ক্লজ হলো সেন্টেন্সের একটা পার্ট যেটার মধ্যে ফাতেমা ঠিকই বলেছে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে সাধারণত।
একটা ক্লজে একটা ভার্ব এবং একটা সাবজেক্ট ডেফিনেটলি থাকবে, অবজেক্ট থাকুক আর না থাকুক, ঠিক আছে? আর ফ্রেজ তার থেকেও ছোট, এমন একটা শব্দগুচ্ছ, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটার মধ্যে নাই সাবজেক্ট থাকবে নাই ভার্ব থাকবে, ভার্ব আর অবজেক্ট থাকবে, ঠিক আছে? কিন্তু ক্লজ আর একটু বড় শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যেটার মধ্যে সাধারণত একটা ভার্ব আর একটা সাবজেক্ট থাকে। আর সেন্টেন্স হচ্ছে সব থেকে বড় শব্দগুচ্ছ যেটা কমপ্লিট মিনিং দেয় একটা সেন্টেন্সে, একটা এমন একটা ওয়ার্ড গ্রুপ which gives us a complete meaning, ঠিক আছে? Unlike phrase or clause which does not give us a complete meaning, sentence gives us a complete meaning. Okay, so clause দুটো রকমের হয়, মানে ইন জেনারেল দেখতে গেলে ক্লজের দুটোই ফর্ম হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে মেইন ক্লজও বলে, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো ধরনের ক্লজেস হয়, ঠিক আছে? মেইন ক্লজ হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ওই সেন্টেন্সটা, ওই ক্লজটা একাই একটা সেন্টেন্সকে গড়ে দিতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা ওই মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয় টু ফুলফিল ইটস মিনিং। যেমন ধরো I could not go to the college since I was sick. I could not go to the college since I was sick. আমি কলেজ যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। বিকজও হতে পারে এটাতে, কিন্তু আমি সিন্স ব্যবহার করছি। I could not go to the college এটা একটা কমপ্লিট সেন্টেন্স নিজের মতন দাঁড়াতে পারে, ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ। এটার পরের যেটা আসছে, পরের যে পার্টটা আসছে সেই পার্টের এর দরকার নেই। কিন্তু যদি শুধু since I was sick, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এই সেন্টেন্স, এই ক্লজটার আলাদা করে কোনো মানে নেই। এটা বোঝা যাচ্ছে যে তুমি অসুস্থ ছিলে, কিন্তু তাতে কি? স্যার যদি ওই বলা হয়, স্যার যদি যদি বলা হয় যে সিন্স আই ওয়াজ সিক বিকজ আই কুড, না না না, মানে এটা যদি আগে দেওয়া হয়, এটা যদি আগে দেওয়া হয়, সেটা যদি আগে দেওয়া হয় হবে হবে। সিন্স আই ওয়াজ sick I could not attend the college. হ্যাঁ ঠিক আছে, কিন্তু was টার পরে একটা w পড়ে গেছে, এটাকে টাইপোস বলে, এটা গ্রামারের মিস্টেক নয়। এনিওয়ে, since I was sick I could not attend the, আর attend এর দুটো টি হবে, I could not attend the college. হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রেও I could not attend the college টাই কিন্তু মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আগে পরের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে মানে হিসেবে দেখতে হবে যে মানেটা কি। আর এই ধরনের সেন্টেন্স গুলোকেই কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। কিছু বলবে পল্লবী? না স্যার। ওকে, তো এই ধরনের সেন্টেন্স গুলোকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে অ্যাট লিস্ট একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা মেইন ক্লজ হবে। ক্লজ মানে কি? ক্লজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটার মধ্যে একটা ভার্ব এবং একটা সাবজেক্ট সাধারণত থাকে। যেমন সিন্স আই ওয়াজ সিক, তাহলে ওয়াজ আছে, আই আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। কিন্তু তাও পুরো মানেটা আমাদের দিতে পারছে না। সিন্স আই ওয়াজ সিক মানেটা কি? যে আমি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। কিন্তু অসুস্থ ছিলাম তাতে কি? তবে যখন আমরা আগের সেন্টেন্সটা লিখছি আই কুড নট গো টু দ্য কলেজ, তাই জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি
কলেজ যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, আর আমি অসুস্থ ছিলাম তাই জন্য আমি কলেজ যেতে পারিনি। এবার এটা ডিপেন্ড করবে তুমি কোন কনটেক্সটে কথা বলছো। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কলেজে আসোনি কেন, তাহলে তোমার আগের পার্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমি কলেজে আসিনি কারণ আমি অসুস্থ ছিলাম। আর কেউ যদি বলে যে জানিস কলেজে কি হয়েছে, তো তখন তুমি বলবে আমি তো অসুস্থ ছিলাম তাই আমি কলেজ যেতে পারিনি, আর তাই আমি জানতেও পারিনি। তবে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, যেটা এক্ষুনি বললাম। ধরো এটা যদি লিখি, সিন্স আই ওয়াজ সিক I could not attend the college, so I do not know what happened that day. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল যেখানে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে। দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, since I was sick so I do not know what happened that day, কিন্তু মেইন ক্লজ একটাই, I could not attend the college। কারণ I could not attend the college ই একমাত্র ক্লজ যেটা তোমাকে সম্পূর্ণ মানেটা দিচ্ছে। বাদবাকি যে দুটো ক্লজ আছে তারা কোনো মানে বের করতে পারছে না, মানে পুরো মানেটা দিতে পারছে না। so I do not know what happened that day, তাই জন্য আমি জানি না যে সেদিন কি হয়েছিল। তো মানে কি কনটেক্সটে বলছো, কি কোন ব্যাপারে বলতে চাইছো যে আমি তাই জন্য জানি না যে সেদিন কি হয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলবে। বিকজ এটা পুরোটাই মানে বোঝার ব্যাপার। এটা যদি মানে এটা মুখস্থ করা বা কোনো অন্য কোনো ব্যাপার নয়, এটাকে পুরোটাই তোমাকে বুঝতে হবে। যদি বোঝো তাহলে ঠিক আছে, না হলে না বুঝলে আবার জিজ্ঞেস করবে যে কি হয়েছে ব্যাপারটা। ওকে, বাকিরা কি বোঝনি? শুধু পল্লবী হ্যাঁ স্যার বলছে। না বুঝলে বলো, আমি আবার বলবো। ওকে ঠিক আছে, আরেকবার বলে আরেকবার। হ্যাঁ, তা এটাই কি বলতে গিয়ে কি মানে ট্যাক্স লাগে? দেখো মানে কোন জিনিসটা আবার বলবো? সৃজিতা আর ফাতেমা বলো। সৃজিতা আগে বলো। ওই যেটা বলছিলেন। আরে কোনটা বলছিলাম? অনেকক্ষণই তো অনেক কিছু বলছি। এই যে লাস্টের যে সেন্টেন্সটা দিয়ে যে উদাহরণটা দিলেন, সিন্স আই ওয়াজ হ্যাঁ সিক, সেন্টেন্সটা যেটা বলছিলেন ওটা একবার বলুন। দেখো, এই যে লাস্ট যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ, সিন্স আই ওয়াজ সিক, এটা তুমি বলো ফাতেমা, এটা মেইন ক্লজ না প্রিন্সিপাল? এটা প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? এটা মেন প্রিন্সিপাল ক্লজ। সৃজিতা? প্রিন্সিপাল কলেজই মনে হচ্ছে। মনে হচ্ছে, আচ্ছা। দেখো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই এখানে চা খাও? হ্যাঁ। কেউ এমন আছো যে চা খাও না কালো হয়ে যাবে বলে? না। আচ্ছা, সবাই তাহলে চা খাও তো? আচ্ছা 1 মিনিট হোল্ড করো তো একটুখানি। ওকে, সরি। হ্যাঁ, তো তোমরা সবাই চা খাও তাই তো? এবার চায়ের সঙ্গে টাও খাও নিশ্চয়ই, তাই তো? কেউ মুড়ি খাও, কেউ বিস্কুট খাও, তাই তো? না শুধু শুধু চা খাও? দিশা শুধু শুধু চা খায়?
স্যার আমি চাই খাই না। এই দেখেছো, আমাদের মধ্যে এক গুপ্তচর লুকিয়ে আছে দিশা, যে চাই খায় না। আমরা সবাই মিলে দিশাকে পেটাবো এবার, অনলাইন পিটুনি দেবো দিশাকে। আচ্ছা চা খাও না, বাকি সবাই চা খাও তো? পল্লবী, সৃজিতা, ফাতেমা, সৈকত, দেবপ্রিয়া সবাই চা খাও তো? হ্যাঁ খাই। আচ্ছা ভেরি গুড। দিশা তোমার বাড়িতে চা খায় তো, মানে বাবা মা বা অন্যরা যারা আছেন? মা অল্প খায়, বাবা খায় না। আরে यार, okay. আচ্ছা ঠিক আছে, ভাত তো আমরা সবাই খাই তাই তো, এটার মধ্যে তো কোনো ব্যতিক্রম। হ্যাঁ ভাত খাই। হ্যাঁ ভাত আমরা সবাই খাই। এবার যেটা বলতে চাইছিলাম যে ভাত তো মেন, মানে ভাতের সঙ্গে আমরা নিশ্চয়ই অ্যাটলিস্ট একটা তরকারি খাই, ডাল খাই, তাই তো দিশা? স্যার হ্যাঁ, এবার মেন ক্লজটা হচ্ছে ওই ভাতের মতো, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ভাতের মতো, যেটা হচ্ছে মেন জিনিস, যেটা ছাড়া ডাল শুধু শুধু, মানে বাড়িতে আমরা তো শুধু শুধু ডাল তরকারি করে বসে থাকবো না, আমাদের ভাতটা আগে করব আমরা, বা সমান সমান ভাত আর ডাল একসাথে বসাবো। কিন্তু মানে দুপুরবেলা শুধু ডাল খেয়ে বসে থাকবো বা শুধু তরকারি খেয়ে বসে থাকবো বা এক পিস মাছ খেয়ে নিলাম, এটা আমাদের বাঙালি কালচারে চলে না। আমরা ভাতের সঙ্গে ডাল, তরকারি, মাছ ইত্যাদি এসব খাই। ওকে, তো ভাতটা হচ্ছে মেইন ক্লজ। একাই কিন্তু ওটা আমাদের পেট ভরে দিতে পারে, মানে আমরা যদি শুধুই ভাত খেয়েও নিই, যা নিউট্রিয়েন্টস পাওয়ার, যা পেট ভরার, আমাদের কিন্তু পেট ভরে যাবে। হাউএভার আমরা কি করি, আমরা একটু ডাল খাই, একটু তরকারি খাই, বা হয়তো মাছ থাকলে মাছ খাই, ডিম থাকলে ডিম থাকলেও, বা রবিবার দিন আমরা চিকেন খাই, ঠিক তো? তো এই যে ডাল, তরকারি, মাছ, ডিম, মাংস ইত্যাদি, এগুলো সবই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি সৃজিতা? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই জন্য এই সেন্টেন্সে আবার বলো কোনটা মেইন ক্লজ? বলো সৃজিতা, মেইন ক্লজ কোনটা হবে? এটার উপরই আমাদের পুরো এক্সারসাইজটা ডিপেন্ড করবে যে আমরা মেইন ক্লজটাকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, যেটা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে, যেটা নিজে সহজাতভাবে থাকতে পারে, যেটার জন্য আমাদের অন্য কোনো সেন্টেন্সের কোনো প্রয়োজন নেই। ওই সিন্স আই ওয়াজ সিক আই কুড নট অ্যাটেন্ড দ্য কলেজ। পুরোটাই মেন ক্লজ। আই ওয়াজ সিক। আই ওয়াজ সিকটা তো সিন্সের সঙ্গে আছে। আচ্ছা দেখো, আমি তোমাদের তিনটে ভাগে এটাকে ভাগ করে দিচ্ছি, দাঁড়াও আবার ওইটাকে খুলি। ওকে, এই সেন্টেন্সটা since I was sick I could not attend the college, so I do not know what happened that day. এইটা একটা সেন্টেন্স, আশা করি এটা সবাই দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার এবার হ্যাঁ, এই যে আমি এগুলোকে মার্ক করছি, এখানে চারটে ক্লজ আছে। এটা 1
2 3 4 1 2 3 4 ঠিক আছে, চারটে ক্লজ আছে। তো এই চারটে ক্লজের মধ্যে এবার ঠিক করে দেখে বলো সৃজিতা কোনটা মেইন ক্লজ, যেটা নিজেরই একটা মানে দাঁড় করাচ্ছে, যেটার জন্য অন্য কোনো বাক্যের দরকার নেই। since I was sick. এটা নিজেরই একটা মানে আছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম, যেহেতু আমি অসুস্থ ছিলাম তো তাতে কি, তার জন্যই তো আমি কলেজ যেতে পারছি না। হ্যাঁ তো সেটা তো তোমাকে বলতে হবে যে তাই জন্য আমি কলেজ যেতে পারছি না। কিন্তু শুধু যদি তুমি বলো যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাতে কি মানেটা দাঁড়াচ্ছে? তুমি যদি শুধু একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে বলো যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাহলে এটা কি মানে হবে? কিছু মানে হবে কি? না। কিন্তু যদি তুমি ঘুম থেকে একদিন এটা উঠে বলো আই কুড নট অ্যাটেন্ড দ্য কলেজ, আমি কলেজ যেতে পারিনি, এটার কি একটা মানে দাঁড়াচ্ছে? হ্যাঁ। তাহলে এটার কি কোনো মানে হচ্ছে সো আই ডু নট নো, তাই জন্য আমি জানি না? না। তারপর এটার কি মানে দাঁড়াচ্ছে হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, কি হয়েছিল সেদিন? না। গুড। আমি এটাই তোমাকে বলতে চাইছি যে এমন একটা বাক্যাংশ, এমন একটা ক্লজ যেটা নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট মানে দিতে পারে, যেমন ভাত। ভাত আমরা শুধু শুধু অ্যাটলিস্ট মানে খেয়ে তো নিতে পারি, মানে সে তো ডালও খেতে পারি, মাছও খেতে পারি, কিন্তু ভাতটা মানে যদি শুধু শুধু ভাত থাকে আমরা তাহলে ওটাকে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমাদের পেটটা তো ভরে যাবে। আনুষঙ্গিক ডাল, তরকারি, মাছের ঝোল ইত্যাদি সবকিছুই কিন্তু কমপ্লিমেন্ট করছে, অ্যাড করছে মেইন জিনিসটাকে। তাই জন্য আই কুড নট অ্যাটেন্ড দ্য কলেজ এটাই হচ্ছে মেইন ক্লজ এই সেন্টেন্সটার। বাদ বাকি তিনটেই সাবঅর্ডিনেট ক্লজ। এটা ভেবো না যে যদি কোনো সেন্টেন্স, যদি কোনো ক্লজ সেন্টেন্সের প্রথমে আসে তাই জন্য সেটা মেইন ক্লজ হয়ে যাবে না। মেইন ক্লজ হতে গেলে তোমাকে ওটাই ওই ক্লজটার পুরো একটা মানে দিতে হবে। আর একটা জিনিস দেখো, তোমরা এটা ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদের নিজের থেকেই বোঝার কথা একটা জিনিস বোঝো তো, যে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা বড় ফারাক আসছে। কি সেটা? ভালো করে পড়ো, প্রত্যেকটা চারটে সেন্টেন্সই পড়ো, চারটে ক্লজই পড়ো, পড়ে ডিডাকটিভ ওয়েতে বোঝার চেষ্টা করো, নিজের থেকে বলার চেষ্টা করো যে কি এমন আছে যেটা মেইন ক্লজটায় নেই, সাবঅর্ডিনেট ক্লজগুলোতে আছে। যে বলতে পারবে তাকে আমি একটা চকলেট খাওয়াবো। স্যার সিন্স সো এগুলো মেন ক্লজটার সাথে নেই, সিন্স সো এগুলো। তবে লাস্টে 4 নম্বরটা হোয়াট হ্যাঁ হোয়াট, কিন্তু দিশা প্রথমে বলে দিয়েছে, তাহলে দিশাই চকলেটটা খাবে। আর কে বললে? সৈকত। না, আমি ফাতেমা বললাম। ওর সর্দিতে ওর গলা সৈকতের মতন হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে দিশা আর ফাতেমা চকলেট খাবে, বাকিরা তোমাদের কি? তুমি কি বললে? পল্লবী বলছে স্যার আমাদের চকলেট। স্যার আমাদের চকলেট। চকলেট পাবে না, উত্তর না দিতে পারলে চকলেট পাবে না। আচ্ছা, সবাইকে চকলেট খাওয়াবো। শোনো ব্যাপারটা এবার বুঝতে পারছো যে আমরা আর একটা ভাবে এই জিনিসটাকে ধরতে পারি যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে আর কোনটা মেইন ক্লজ হতে পারে। মেইন ক্লজ কোনোদিনও অ্যান্ড, ইফ, সো, সিন্স, দ্যাট, হাউএভার, মোরওভার এগুলো দিয়ে শুরু হবে না, সাধারণত বলছি, সব সময় নয় কিন্তু। তবে তোমাদের লেভেলে এইটা কাজ করবে। সাবঅর্ডিনেট ক্লজের একটা ব্যাপার হচ্ছে সেটা কোনো একটা এমন একটা শব্দ থাকবে, যেমন ধরো সিন্স, সো, হোয়াট, এগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজেস গুলো শুরু হবে। এবার বুঝতে পেরেছো সৃজিতা, ফাতেমা? হ্যাঁ বুঝতে পেরেছি। আর কারোর কোনো ডাউট থাকলে বলো। এটা বোঝা খুব জরুরি যাতে আমাদের
পরের ক্লাসে আমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারি, বা তোমাদের অলরেডি তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, করে আমাকে দেখাতে পারো। ঠিক আছে তাহলে? স্যার আপনি প্র্যাকটিস করার জন্য কিছু এক্সাম্পল বা কিছু পাঠাবেন বলেছিলেন, যেগুলো দেখে ওই আমরা তো প্র্যাকটিস। গ্রুপে লিংক গুলো তো দিয়ে রেখেছি, আচ্ছা গ্রুপে লিংক গুলোকে ফলো করো, ওগুলোকে ক্লিক করলেই দেখবে প্রচুর প্রচুর এক্সাম্পলস আছে সব সলভ করার জন্য। বলো পল্লবী। স্যার এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কি আসবে সেটাই বুঝতে পারছি না। 10 নম্বরের প্রশ্ন হতে পারে 10টা তোমাকে ট্রান্সফরমেশন করতে দিয়ে দিল। হ্যাঁ, আর স্যার ওই যেটা গ্রামারের যেটা ইনফরমেশন দেওয়া ছিল ওখান থেকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ টিজি গ্রামার, হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ গ্রামার, why should we study grammar, what is grammar, এরকম। আচ্ছা স্যার। আর কারো কোনো প্রশ্ন আজকের জন্য? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।